যারা আমরা ছোটবেলায় ক্রিকেট খেলেছি বা শিখেছি তাদের একটা স্বপ্ন ইন্টারন্যাশনাল মাঠে খেলবো, ইডেন গার্ডেন্সে খেলবো। যেহেতু আমি টেলিভিশন করি, ইচ এন্ড এভরি ডে 14 রান শুট করতে হয়, তো কোথাও একটা সাহস করে গিয়ে বলতে পারিনি যে আমি খেলবো, কারণ ছাড়বে না। আমার পার্সোনাল ফিলিং, আমার এটা মনে হয় যে উই টুক এভরিথিং ফর গ্রান্টেড। ঠিক আছে ভাই, চারটে জিতে যাবো, ওই একটা কোথাও একটা আমার মনে হয় যে এই ব্যাপারটা চলে। হ্যাঁ, সাউথ সিটি গেলাম, এলাকা হলো তো প্রথমে ডান্স শিখতে হবে, যেই বলেছে আমি উঠে গেছি, আমি আসি, আমার দ্বারা হবে না, আরে আমি শেখাবো তোমাকে। সত্যি কথা, আমরা সবাই ভাবি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে, ফিল্ডে আসতে গেলে অনেক ফ্রড তো আছে, কিন্তু কিছু এরকম লোকও থাকে যারা গাইড করে। আমাদের টেলিভিশনে আমার পার্সোনালি মনে হয় তুমি যতক্ষণ টিআরপি দিচ্ছ তুমি বিরাট আর্টিস্ট, তুমি দারুণ পার্ট করেছো, প্রজেক্টের টিআরপি নেই, তুমি অ্যাক্টিং করো। আমাদের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার কালচারটা তো এখন চলেই গেছে, নেই কোনো নেই। তো পপুলার হতে গেলে আমি কাউকে ডিমিং করছি না বা কাউকে বড় কাউকে ছোট করছি না, এটা আমার ফিলিং। টেলিভিশন ইজ দ্য অনলি মিডিয়াম এখন। আমি ফার্স্ট টেলিভিশনে আমি যখন, তখন আমি স্ট্রাগল করছি, তো 2 বছর শুধু রিজেক্ট হয়েছি। তারপরে হঠাৎ একদিন র্যান্ডম ফোন এলো যে তুমি সিরিয়াল করবে, হ্যাঁ করব। কালকে চলে আসবো 9টার সময় ভি লাইনে বধুবরণ। রাত 8টা না 9টার সময় ডাকা হয়েছে আমাকে, এই কফি খেতে হবে, ওখানে বাকি সিন হচ্ছে, তোমাকে ব্যাকগ্রাউন্ডে কফি খেতে। আমি এটা এখনো গায়ে গাড়া দিচ্ছে, আমার শুধু চোখ থেকে জলটা বেরোয়নি। আমি জানি না আমি এটা বলার জায়গায় আছি কিনা, কিন্তু আমার পার্সোনালি মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি একটু ডাউনফল চলছে। আমরা নিজেদের এখানে এত বড় বড় কথা বলি, কিন্তু আমরা কোথাও একটা নিজেরাই না নিজেদের ছোট করতে ব্যস্ত। এদের প্রবলেমটা হচ্ছে এরা ট্রোল করো, ভাই আমার কাজ ভালো লাগেনি তুমি ট্রোল করো, কিন্তু তুমি পার্সোনাল হয়ে যাও। বাচ্চা 5-6 মাসের বাচ্চা নিয়েও প্রবলেম। প্রথমে যেরকম বাড়ির লোক বলে 6 মাস আগে কেন দেখাচ্ছে না, ওকে বাজে হোক। আরে ভাই, আমার বাচ্চা বাজে হোক, ভালো হোক, সুন্দরী হোক, কুৎসিত, আমি বুঝবো তো ভাই। কার কি প্রবলেম আছে ভাই? ও পারে না, তুমি পারো, হ্যাঁ কি বলবো? তুমি মানে বাজে ভাষাতেই বলে, তুমি পেরে কি করবে, যেটা ও না পেরে করবে, তো ও পারলে কি করবে? Hi guys, welcome to another episode of Hypecast. Today we have a very special guest with us, and খুব অসাধারণ ক্রিকেট খেলেন এবং মাঝে মাঝে অভিনয় করে, আর আমাদের সবার প্রিয়, আর সবাই আমরা চিনি এবং প্রচন্ড জনপ্রিয় এবং one of the most sought after stars of television. Rahul, how are you doing? Good. How are you? All good. So এটা তোমার ফার্স্ট পডকাস্ট? ফার্স্ট পডকাস্ট। আমার পডকাস্ট সবাই ফার্স্ট ভাই। টু বি ভেরি অনেস্ট, আমি অনেকগুলো পডকাস্টে মানে আসতে বলা হয়েছিল, কিন্তু আমি যাওয়া হয়নি। যাইনি। থ্যাংক ইউ। এটাই ডেবিউ ম্যাচ, ঠিক আছে? যাও, আইপিএল দেখছো? হ্যাঁ। আচ্ছা, আমি প্রথমেই বলে দিই, আমি অ্যাক্টর। আমি ক্রিকেটটা আগে খেলতাম, এখন সিসিএল আসার পর ওই ব্যাপারটা হয়ে গেছে, আমি ক্রিকেট ভালো খেলি, অ্যাক্টিংটা সেরকম নয়, আমি অ্যাক্টিংটাই করি, ক্রিকেটটা পারি না। ক্রিকেটটা খুবই ভালো খেলে, সবাই সিসিএল যারা যারা দেখে সবাই জানে যে রাহুল কত ভালো ক্রিকেট খেলে। তো আমরা টুকটাক যারা ক্রিকেট খেলেছি তারা দেখে বুঝতে পারি যে হ্যাঁ ভালো, হ্যাঁ পারি, ভালো পারে। তো আইপিএল দেখছো, কি মনে হচ্ছে এবার টপ 4? হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পাঞ্জাব, আর একটা ডাইসি আছে, তাও আমি বলবো গুজরাট। নাইটারের কোনো জায়গায় নেই হচ্ছে, কিন্তু আমি ডাইহার্ড ফ্যান। ব্যাঙ্গালোর তো চোকার, তো 12টা ম্যাচের পর আবার সব, কিন্তু মনে হচ্ছে এবার করবে না। আমার পার্সোনালি আমার আই থিংক যে হায়দ্রাবাদ হয়তো চ্যাম্পিয়ন হতে পারে। ভেরি গুড। আমাদের তো সবাই শর্ট ফল সবাই কেমন ছেড়ে দিলাম, কি হলো কিছু আগের ম্যাচটা কি বাজে, কিন্তু আমাদের মানে কেকেআর ভালো টিম ঠিক করছে। ছোট ফরম্যাটে না, এটাই খুব প্রবলেম, যে সবসময় ভালো টিম জিতবে এরকম ব্যাপার নেই, কারোর 10টা বল ব্যাটে লেগে গেল, খেলা শেষ। তো আমি ক্রিকেট দিয়ে পুরো কনভারসেশনটা শুরু করলাম। তোমার সিসিএল এর এক্সপেরিয়েন্স কিরকম, বা কতদিন খেলছো তুমি সিসিএল? 3 বছর এক্সপেরিয়েন্স সিসিএল। দেখো, আমরা যারা, তুমি ডিউস খেলেছো লেদার বল, তো যারা আমরা ছোটবেলায় ক্রিকেট খেলেছি বা শিখেছি তাদের একটা স্বপ্ন ইন্টারন্যাশনাল মাঠে খেলবো, ইডেন গার্ডেন্সে খেলবো। তো আমি তখন হরগড়ি পাইস হোটেল করি, তো সিসিএল এর ব্যাপারে আমি জানতাম, কিন্তু যেহেতু আমি টেলিভিশন করি, ইচ এন্ড এভরি ডে 14 রান শুট করতে হয়, তো কোথাও একটা সাহস করে গিয়ে বলতে পারিনি যে আমি খেলবো, কারণ ছাড়বে না। কারণ টেলিভিশনের হিরো 3 দিন থাকবে না, ফ্রাইডে স্যাটারডে সানডে শুটিংটা হবে,
এটা অনেস্টলি বলছি, এটা মানে মিথ্যে কথা বলার জায়গা নেই যে ছাড়বে না বলবো না, ছাড়া সম্ভব নয়, এই কথাটা বলতে হবে। কারণ আমাদের ডেইলি কন্টেন্ট দিতে হবে তোমার 22 মিনিট করে। তো আমি তখন হরগরি পাইসেল করি, তো প্রীতির মানে আমার ভাই প্রীতির দাদা সিসিএল এর ফার্স্ট বছর থেকে ফ্যান, কিন্তু মানে মানে যেটা হয় বাংলা হার তো সে ভেঙেই পড়েছিল। সে বললো যিশুদা ক্যাপ্টেন তুমি কি একবার কথা বলো, না হবে না কারণ ছাড়তে পারবে না। তো একদিন এরকম নীলাঞ্জনা দিয়ে আর আমি বসেছিলাম, তো গল্প করতে সিসিএল এর ব্যাপারটা কি, তুই ক্রিকেট খেলতে পারবি? হ্যাঁ পারি দিদি। আমি তো বল যিশুকে। দিদি 3 দিন করে কিন্তু তখন আমি জানতাম না যে 2 দিন 3 দিন করে ছাড়তে হয়। তারপর যিশুদাকে বললাম, তো যিশুদা আমাকে তখন তুই পারিস? হ্যাঁ। তো তুই যা তাহলে সুশীল স্যার বলে একজন আছে, কল করে নে। এবার আমি জানতাম না ওটা ট্রায়াল হচ্ছে। তো প্রথম দিন আমাকে পাঠানো হয়েছিল, আমি অন্তত 10 বছর পর লেদার বল খেলেছিলাম, কিন্তু কমপ্লিট ছিল বলে ইজি হয়ে গেছে। তো আমি গেলাম, তো আরামসে পেটালাম, কল করলাম, আমি দাদা শুটিং আছে বেরিয়ে। যিশুদা ফোন করলো, গেছিলি? মেরেছি হেভি। সত্যি? হ্যাঁ। বলো কেউ দেখতে পাচ্ছে এরকম একটা? তারপরে ফোন করে শুক্র শনিবার করে লাগবে, তুই প্রমিসকে ফোন কর, একে ফোন কর, তারপর এলিজিবিলিটি দেখা হয়। এটা অনেক এলিজিবিলিটি কি? গ্রেডেশন বি এ। তো 3টে সিনেমার যদি তুমি হিরো করো তাহলে তুমি গ্রেড বি, 5টা প্লাস করলে গ্রেড এ। আর যদি তুমি হিরো না করো তাহলে তোমাকে বি হতে গেলে 7খানা সিনেমায় 10 মিনিটস করে তোমার থাকতে হবে। 7টা সিনেমা স্যার, এই শতদিন ধরে 7টা সিনেমায় 10 মিনিটস করে ছিল না বলেই তো এবার তো লাস্টের দিকটা সমস্যা। আচ্ছা, এগুলো খুব যারা প্রথম, আমি সত্যি এখনো বলছি যারা প্রথমে ঢুকে গেছে, এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে, খুব স্ট্রিক্ট হয়ে গেছে। আরে তো আরো কত ভালো ভালো প্লেয়ার আছে, খুব স্ট্রিক্ট। এখানে কম ভালো ভালো প্লেয়ার আছে। এক্সাক্ট ডিউজের আমি যা প্লেয়ার দেখেছি, ও না তুমি তোমার এ স্টারস এর খেলাতে পারবে, মানে যারা রঞ্জি খেলে, না যারা তো খেলেছে আগে। আজ ধরো আমি যদি বেঙ্গল খেলে থাকি খেলতে পারবো না? 5 বছর আগে যদি খেলতে হবে, আমি 15 বছর আগে খেলতে তাহলে ক্রাইটেরিয়া ম্যাচ করলে খেলতে। বাট আমার খেলাটা দেখতে বেশ ভালো লাগে, সবাই খেলছে ভালো করে মন দিয়ে। ওইভাবে প্রথম বছর সিসিএল দিয়ে পুরো হেরিয়েছি আমি। মানে একটা হয় না মাঠের মাঝখানে কি, আমি ফার্স্ট ম্যাচ বলে আমাদের যোধপুরে ছিল, আমি দেখছি ক্রিকেট তো খেলেছি বস, কিন্তু আমরা কলকাতায় ছোট মাঠে ক্রিকেট খেলেছি। এবার একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমি দাঁড়িয়ে চারিদিক দেখছি, একটা টাইমে আরে ওই ফিলিংটা অন্যরকম। বিকজ আমার একটু চান্স হয়েছে এটা করার যখন খেলতাম। সত্যি ইটস আ ডিফারেন্ট ফিলিং। বিকজ আরেকটা সবথেকে হচ্ছে যে তুমি যখন তোমার কাছে 140 এ যখন বল আসে, বাট হয়তো এখানে আসে না, বাট 125 যখন 140 এ বল আসে ইন আ প্যাক স্টেডিয়াম, তুমি বল দেখতে পাবে না, ইউ কান্ট সি দ্য বল। এটা পসিবল না। সবথেকে বড় হচ্ছে যে তোমার ওই ফিলিংটা না, মানে প্রথম বছর তাই জন্য আমি বুঝতে পারছিলাম না কি করব কেন। এবার তুমি যখন ড্রেসিং রুমে ঢুকছো, বলছে এখানে সচিন বসেছে, এখানে বিরাট কোহলি বসেছে, তো ওইটা না একটা কাজ করে। তারপরে ঠিক আছে করতে। সো ক্রিকেটটা এখন প্রায়োরিটি না অভিনয়টা প্রায়োরিটি? না, ক্রিকেটটা ওই আমি সত্যি কথা বলছি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রায়োরিটি হয়ে যায়, মানে শীতকাল। হ্যাঁ, কারণ তখন সিসিএলটা চলে আসে। তাছাড়া অ্যাক্টিভিটি। আচ্ছা, তো তো এবার ধরো আগের বার তোমরা জিতলে সিসিএলটা, ঠিক আছে, তো এইবারে কি হলো? অনেস্ট রিভিউ দেবো? অনেস্টলি আমি জানি না এটা আমার বলা উচিত কিনা, বলো। আমি তাও বলছি আমার পার্সোনাল ফিলিং। আমার এটা মনে হয় যে উই টুক এভরিথিং ফর গ্রান্টেড। ঠিক আছে ভাই, 4টে জিতে যাবো, ওই একটা কোথাও একটা আমার মনে হয় যে এই ব্যাপারটা চলে। আমি পার্সোনালি দুটো ম্যাচ দেখেছি, আমি এটা বলছি, আমি দুটো ম্যাচ দেখেছি, কিন্তু সৌরভ খেলে একটু দেখি, পরে কি দিলে আমার কি করছে বলি। তুমি যে কথা বলে একদম ঠিক, একটা এয়ার অফ ওভার কনফিডেন্স কিন্তু ছিল। তো তখন উল্টো দিকে টিমটা টুক অ্যাডভান্টেজ অফ দ্যাট। মানে আমি এই কথাটা বলবো না, এটাও সত্যি যে ওই দুদিন পাঞ্জাবের ছিল, কিন্তু সেটা কোনো এক্সকিউজ নয় আমার পার্সোনালি মনে হয়। আমরা একটু কুল হয়ে গেছিলাম, মানে ওভার স্মার্ট সাজ দিকে যেটা ঠিক আছে, আগেরবার জিতেছি পাঞ্জাব পুরো টিভি না, এই ব্যাপারটা চলছে। ক্রিকেট তো মানে আছে, তুমি খুব ডেঞ্জারাস। বিরাট কোহলি শট অফ দ্য সেঞ্চুরি যে ম্যাচটাতে মারলো, সেটা সবাই ভেবেছিল যে ইন্ডিয়া হেরে একদম। তবে এখন হয়তো বিরাট কোহলি আর 1000 বল দিলেও এটা হয়তো মারতে পারবে, ওই শট আর হবে। ক্রিকেট খুব ডেঞ্জারাস, ওই শটটা হবে না, কোনো রিটেক নেই। মানে শেনওয়ার্ন সারা জীবন মনে যাওয়ার আগে পর্যন্ত ডেজার্ট স্টর্মটা মনে রাখবে সচিনের, আর হ্যারি শ্রফ সারা জীবন মনে রাখবে ওই ছয়টা, সারা জীবন মনে রাখবে। এন্ড উই অল রিমেম্বার। তাও তো এখন
শারজার তুমি ভিডিও করে যদি ইউটিউবে দেখো একটু হেজি অতটা না, বাট এখন এত পুরো আমার তো মনেও আছে বাবার সাথে বসে সচিনের জন্মদিনের আগের সেমিফাইনাল টাইপ অফ এখনো মনে আছে। তারপর গাড়ি করে পুরো ঘুরলো সবাই। আমরা যে সময় ক্রিকেট খেলেছিলাম তখন বল বয়ের কাজ আমরা করেছি ইডেনে, এদেরকে দেখেছি। ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট যখন হয়েছে, ইভেন যেটা গ্রেটেস্ট টেস্ট যেটা হলো সেখানেও দেখেছি। আমি আন্ডার না মানে তখন আমাদের টাইমে 95 পয়েন্টস 110 পয়েন্টস ছিল, ওটা খেলেছি। ইডেনকে তখন তিনটে সিএবি খেলাগুলো আমি সিসিবি খেলেছি, ভবানীপুর খেলেছি। তারপর আমার এসিএল 3 টিয়ার হয়ে যায়, তখন ছেড়ে দিলে সে ছাইনি মানে হয় না ফেদ যেটাকে বলি আমরা। আমার অপারেশন হলো তখন রিহ্যাবে ছিলাম আমি, তখন তো হঠাৎ অ্যালেন পেরিস বলে ডান্স তুমি আমাদের ক্লাবে ডান্স স্কুল খুলতে এসেছি, আর তখন আমি মাঠে দৌড়চ্ছিলাম, 4 মাস হয়েছে ধরো। তখন তুমি অ্যাক্টিং করো না, আমি বললাম দাদা সত্যি কথা আমি কলেজ লাইফ থেকে অনেকে বলে যে ফটো শুট করো মডেলিং করো, কিন্তু আমার হয়ে ওঠেনি, আমি প্রসেসটাও জানি না কিভাবে করতে। ঠিক আছে তুমি একদিন সাউথ সিটি আসো, আমি তোমাকে এই করি। একদিন সাউথ সিটি সেখান থেকেই শুরু। হ্যাঁ সাউথ সিটি গেলাম, এলাকা বলো তো প্রথমে ডান্স শিখতে হবে, যেই বলেছে আমি উঠে গেছি, আমি আসি আমার দ্বারা হবে না, আরে আমি শেখাবো তোমাকে। সত্যি কথা আমরা সবাই ভাবি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে, ফিল্ডে আসতে গেলে অনেক ফ্রড তো আছে, কিন্তু কিছু এরকম লোক থাকে যারা গাইড করে, রাইট ওয়েতে গাইড করে দেয়। মানে আমি সবার বেশি না অনেক আমরা একটু হিংসুটে হয়ে যাই। সো এবার অভিনয়টা শুরু হলো, ক্রিকেট তো বুঝে গেলাম, শেষ অভিনয়টা শুরু হলো। সো তুমি হরগরি পাইস হোটেল করলে, one of the most popular series, I think more than 700 episodes, 760 episode. তো ওইটা how many years were you ওখানে কত বছর? আমি 2 বছর ছিলাম, মানে 561 এপিসোডস অবধি। তো একটা সিরিয়ালের হিরো মানে লিড, মানে যারা যায় না তাদের জন্য তুমি একটা দিন পেইন্ট করো, যে একটা দিন কিভাবে চলে তোমাদের শুটিং ফ্লোরে পৌঁছানো থেকে শুটিং ফ্লোর থেকে বেরিয়ে যাওয়া। একটা টাইমের পর রোবটের মতন চলে, বাট একটা মোটামুটি বলো। ধরো সকালে আমি বলছি ধরো আমি হিরোর কেস, 8টায় কল যদি হয় তাহলে হিরোর কল 9টায়। ওকে, তো 9টায় তুমি গেলে শুটিং ফ্লোরে, তো মানে তুমি মেকআপ রুমে ঢুকলে, এবার আমি যেহেতু খুব একটা মেকআপ করি না, স্টুডিও ফিক্স মাটি, তো গেলাম ওই গান ফান চালিয়ে দিলাম। মানে আমার যেরকম আমি কাউকে ভুল বলছি না, আমার কনসেপ্ট যে আমি একা বসবো, আমার রুমে সবাই একা, এভরিওয়ান। তো আমাদের বক্স থাকবেই, কফি আমি খুব ফ্রি, তো কফি মেকার ফেকার সব। ইনফ্যাক্ট আমাকে হরগরিতে নীলাঞ্জন আমি কফি মেকার গিফট করেছি, তো তোকে বাড়ি থেকে আনতে হবে না, আমি গিফট করেছি। কফি মেকার থাকবে, কফি বানাবো, তাহলে মজার গান বাজনা হবে, মেকআপ আর্টিস্টদের পেছনে লাগা হবে, বন্ধু বান্ধবী। তারপরে আমরা সিন এলো, সিন মুখস্থ করলাম, করে অনেক সময় মুখস্থ করে টাইমও পেলাম না, করে ফ্লোরে চলে ফ্লোরে গিয়ে সিন টিন করলাম। 2টার সময় ব্রেক হলো, 2:30 ব্রেক ওভার হলো, ওই টাইমটা খুব লেথার্জি। আবার সিনে গেলাম, করতে করতে ওই 6টা 6:30 সময় 10-15 মিনিট একটা ডিরেক্টরকে জোর করে আমাদের ছাড়ো চা খাবো এই করবো এইসব করে রাত 9:28 বা 8টায় করলে ম্যাক্স 10টায় থাকে। বাড়ি এলে স্নান করলে টিভি দেখে ঘুমিয়ে পড়লে আবার, মানে কর্পোরেট জব। হ্যাঁ এরকম কর্পোরেট, কিন্তু তুমি যতক্ষণ এনজয় করছো তোমার কিন্তু খুব মজা। কারণ আমি তোমাকে বলছি, আমি হরগরির, আমি কোন প্রজেক্টে কিন্তু আমি এরকম না যে আমি আমার রুমে বসে আছি, সব সময় কিছু না কিছু করছি। আমি হরগরির এক্সপেরিয়েন্স করছি। আমাদের মেকআপ রুমটা একটু বড় ছিল, ওখানে ব্যাগ ছিল, কস্কো বল, আমরা কাঁচ ফাঁচও ভেঙে দিয়েছি। ইনফ্যাক্ট আমাদের একজন ডিরেক্টর ছিল, তাকে আমরা বলেই দিয়েছিলাম যে আমাদের আধ ঘন্টা শীতকালে বিকেলটা ছাড়তে হবে, আমরা ক্রিকেট, সেটা আমরা যিশুদার থেকে নিরঞ্জনাদের থেকে পারমিশন করি, আমাদের ছাড়তে হবে, তুমি অন্য ক্লোজ না অসুবিধা নেই, কিন্তু আমাদের ছাড়তে হবে। তো আমরা খুব বাওয়াল করে কাজ করছি, কিন্তু অনেক অনেক হাউসে এমনও কাজ করে যখন তুমি বাইরে বেরোতে পারবে না, চুপ করে বসে থাকতে হবে। তো আমার এটা খুব প্রবলেম। আমি জেনারেলি একটা হাউস বাদ দিয়ে আমি কোন হাউসে এরকম এতটা স্ট্রিক্ট, বাকি সবাই কুল মানে listen until you deliver, it's okay, and you are delivering in front. That's good এখনো। The delivery was the camera, you're getting the TRPs, তো ওটা নিয়ে কোনো ইয়ে নেই। দেখো আমাদের টেলিভিশনে আমার পার্সোনালি মনে হয় তুমি যতক্ষণ টিআরপি দিচ্ছ তুমি বিরাট আর্টিস্ট, তুমি দারুণ পার্ট করেছো, প্রজেক্টের টিআরপি নেই, তুমি অ্যাক্টিং করো। It's very sad. কারণ আমি যখন দেবী চৌধুরানী প্রথম করেছিলাম, তখন দেবী চৌধুরানী যখন লঞ্চ হয়েছিল চ্যানেলটা অল বেঙ্গল সেকেন্ড বা থার্ড হয়েছিল, বিশ্বাস করো আমি তখন অ্যাক্টিং এর হয়তো এর প্রথম দাগটা শিখেছি, 4 লাইন ডায়লগ থাকলে আমি ভয় পেতাম, তখনও
দারুণ পাঠ হচ্ছে, কি হচ্ছে বাবা, দারুণ হচ্ছে। একটা টাইম এখন সত্যি কি দারুণ হচ্ছে, উইথ টাইম আমি এটা বুঝলাম দারুণ আমার অ্যাক্টিংটা হচ্ছে না, কিন্তু টিআরপিটা দারুণ দিচ্ছে, তাই মানে আমি যা করছি সবই হচ্ছে। তো আজকে আমি এটা সৌরভকেও জিজ্ঞেস করেছি, অনেক সব অ্যাক্টরদের জিজ্ঞেস করেছি, তুমি টেলিভিশন না সিনেমা? দেখো সিনেমা আমরা সবাই করতে চাই, আমি সিনেমা করেই টেলিভিশনে এসেছিলাম। আমার ওই কনসেপ্টটা ছিল যে না, আমি যখন ফার্স্ট রং রুট করি আমার আর প্রীতি, তো তখন আমাকে স্টারের লোবাদি ফোন করেছিল যে আমাদের শো আসছে, তাই তখন বলে দিয়েছিলাম, আমি তখন রাজস্থানে ছিলাম মামের ফোটে, না দিদি আমি এখন করবো না। কিন্তু আমি যত দিন গেল দেখলাম মানে আনলেস তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার কালচারটা তো এখন চলেই গেছে, নেই কোনো নেই। তো পপুলার হতে গেলে আমি কাউকে ডিমিং করছি না বা কাউকে বড় কাউকে ছোট করছি না, এটা আমার ফিলিং। টেলিভিশন ইজ দ্য অনলি মিডিয়াম এখন। মানে এমন নয় যে আমাকে তুমি সিনেমার অফার করলে আমি করবো না, দৌড়ে গিয়ে করবো, সেটা না। কিন্তু মানে আমি বলছি আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা 7টা 8টা করে সিনেমা করেছে, বড় ব্যানারে করেছে, কিন্তু মানে অহংকার করে বলছি না, কনফিডেন্স নিয়ে বলছি না, কিন্তু আমার সাথে তারা বাইরে গেলে হয়তো লোক আমার সাথে বেশি চলে। হ্যাঁ সেটা আমি দেখেছি, আমাদেরই বন্ধু আছে নীল, নীলকে নিয়ে যখন বেরোই আমি বা যারা বেশি, আর একটু যদি আমরা গ্রাউন্ড সাইডে যাই ও বাবা, তখন নিজেই মনে হয় আমার সাথেই তুলছি তো। মানে আমি এরকম পাগলামো অনেক দেখেছি। একটা টাইমে আমি ফার্স্ট টেলিভিশনে আমি যখন তখন আমি স্ট্রাগল করছি, তো 2 বছর শুধু রিজেক্ট হয়েছি। মানে এই সময় শুনেছি তো দেখে মনে হয় হিরো হবে না, যাও। তখন আমার অ্যাপস ছিল এই চেহারায় হবে না, যাও। তারপরে হঠাৎ একদিন র‍্যান্ডম ফোন এলো যে তুমি সিরিয়াল করবে, হ্যাঁ করব। কালকে চলে আসবো 9টার সময় ভি লাইনে বধুবরণ তখন খুব হিট সিরিয়াল ছিল। ঠিক আছে, আমার এখনো মনে আছে আমি মুফতির টি-শার্ট, বিংম্যানের জিন্স, স্করপিও গাড়ি নিয়ে ভি লাইনে ঢুকে দিচ্ছি, সে শুধু অপমানই হচ্ছে, ওখানে গিয়ে বসো। তারপর দিনের শেষে বুঝলাম ওটা জুনিয়র আর্টিস্ট। আচ্ছা বিশ্বাস করো, আমার পার্টটাও ছিল কি রাত 8টা না 9টার সময় ডাকা হয়েছে আমাকে ওই কফি খেতে হবে, ওখানে বাকি সিন হচ্ছে, তোমাকে ব্যাকগ্রাউন্ডে কফি খেতে। আমি এটা এখনো গায়ে গাড়া দিচ্ছে, আমার শুধু চোখ থেকে জলটা বেরোয়নি। আর তারপর থেকে আমার জুনিয়র আর্টিস্ট দেখি না, আমি টেলিভিশন ধরো সিনেমা দেখছি, আমার একটা কষ্ট হতো। আমি এখনো ইনস্ট্যান্সটাও বলে দিচ্ছি, বাজানি ভাইজান দেখতে গেছি কুকুরুকু গানটা, অনেক ক্রাউড আমার দেখে না, আমি কথা ভাবছি এখানে আমি নেই তো, আর এরও একটা কাজ করতে হবে। কিন্তু ওই হয় যে কাট টু, মানে আমি এটা অহংকারের সাথেই বলতে পারি, আমি সেই ভি লাইন থেকে যখন বেরিয়েছিলাম, পাশে ড্রাইভার ছিল, তো আমি কাঁদতে তো পারছিলাম না, কিন্তু ওই যে একটা কোথাও বলে নিয়েছিলাম যে এই স্টুডিওতে সেদিনই ঢুকবো যেদিন হিরো হয়ে ঢুকবো, নাহলে কোনোদিন আসবো না। কাট টু রিসেন্ট আমি গেছিলাম, যেখানে আমি গাড়ি রাখবো কোথায় সেটা নিয়ে ঝগড়া হচ্ছিল, বসবো কোথায়, যেখানে কেউ গাড়ি রাখে না, রাহুল তুমি এখানে গাড়িটা রাখো। তো এইটা আমার দ্যাট ইজ লাইফ। ঠিক আছে ভাই, এতটুকু আমি অ্যাচিভ করি, দ্যাট ইজ লাইফ। তুমি ইউ হ্যাভ কন্টিনিউয়াসলি হার্ড ওয়ার্কটা দিয়েছো, লিটল বিট অফ লাক, লিটল বিট অফ লাভ তো, লিটল বিট অফ ডিভাইন সাপোর্ট, আর তুমি সেই জায়গাটাতে পৌঁছে। আর আমি খুব ব্লেসড, কোথাও একটা মনে করি যে আমি আমার বাবা মার এরকম সাপোর্ট, কারণ একটা টাইমে আমি তখন ক্রিকেটই খেলি, প্রফেশনাল ভেরি লাভলি সাপোর্টটা খুব একটা টাইমে কালী পুজো তো আমি বন্ধুদের সাথে আড্ডা মারছি, তো আমার কোনো অ্যাডিকশনস নেই, হ্যাঁ, তো বন্ধুদের সাথে বসে আড্ডা মারছি, তো বাবা এসে বলছে কি করবি বলতো তুই, কারণ ক্রিকেট যদি ক্রিকেটার না হতে পারি তাহলে কি করবি, দেখা যাবে। তো তখন আমার বাবা একটা কথা বলেছিল যে যা ইচ্ছে কর, তোকে সংসারও চালাতে হবে না, টাকা কামানোর টেনশনও নেই তোর জীবনে, কিন্তু আমি বলছি কিছু একটা কর, নাহলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবি। আর সেকেন্ড, যা মন চায় কর, সেটা খুশি খুশি, তাহলে তোর যদি মনে আমি ইট ভাঙবো, ভাঙ, খুশি খুশি ভাঙ, আমি তোকে বলতে যাবো না কেন ইট ভাঙছিস, তোর যদি মনে আলু বেচবো ব্যাচ, কিন্তু ভালো বেচে, ওইটা একটা কথাটা লাগে, সেটা সেই লার্নিংটা দিয়েই চলেছে আর কি সবকিছু। লাইফ তো ক্রিকেটের মতই না, কখন আউটসুইং, কখন ইনসাইড, কখনো বোল্ড তো হবে, বুঝে শুনে ব্যাটিং করতে হবে। তো এখন প্রেজেন্ট টেলিভিশন ইন্ডাস্ট্রি কি অবস্থা? এখন একটু ডাউনফল তো চলছে, মানে সব আমাদের, মানে আমি জানি না আমি এটা বলার জায়গায় আছি কিনা, কিন্তু আমার পার্সোনালি মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি একটু ডাউনফল চলছে, কারণ হলস নেই আমাদের। এবার যতক্ষণ না বড় সিনেমা হিট হবে, মানে খাদানের মতো বড় বড় সিনেমা হিট হবে না, ততদিন ইন্ডাস্ট্রিতে তো কিছু
থাকছে না। আর তার মধ্যে আমার কোথাও মনে হয় আমরা একটু নিজেদেরকে ছোট করতে ব্যস্ত। অ্যাকচুয়ালি আমি এটা কিছুদিন আগে যখন দেবদার একটা ছবি বেরিয়েছিল ব্যোমকেশ আগের বছর, সেই সময়টায় এটা বিশাল একটা বাজ তৈরি হয়েছিল। কেউ তখনও ভাবতে পারেনি যে গাদার 2 এরকম একটা বানাবে, বিকজ লট অফ পিপল আর আন্ডারএস্টিমেট সানি দেওল ফিরে আসছে কি করবে, এটা আন্ডারএস্টিমেট করেছিল। গাদার 2 শুয়ে মানে শেষ করে ডাউন। ঠিক একই সময়ে সাউথ ইন্ডিয়াতে জেলার বেরিয়েছিল। গাদার 2 ন্যাশনাল ব্লকবাস্টার, জেলার was an initially regional blockbuster because of Rajinikanth film, then তারপরে ন্যাশনাল। আমি তখন একটা প্রশ্ন কিছু লোককেই করেছিলাম যে আমরা অ্যাজ আ বেঙ্গলি অডিয়েন্স গাদারকে অ্যাকসেপ্ট করলাম, জেলারকেও অ্যাকসেপ্ট করলাম, কিন্তু এখানকার ইয়েকে অ্যাকসেপ্ট করলাম। সো এইটা কোথায় গিয়ে, ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ হলটা তো চলে গেছে, কারণ কি লোক দেখতে যাচ্ছে না, হল মালিক তো কারণ সত্য বলে বসে নেই, কিছু করার আমি যদি হলের মালিক হয় আমাকে ভাই যে বেশি দিলাম, আরে আমি ভেঙে বিল্ডিং বানিয়ে দেবো, আমি কেন ওখানে বেকার ঝামেলায় আমি ঢুকবো, ঠিক আছে? সো আরেকটা কথা হচ্ছে যে কন্টেন্ট অনেক এগিয়ে চলে গেছে, কন্টেন্ট হ্যাজ ইভলভড, অ্যান্ড এখানে সত্যিকারের যারা আমি সব জায়গাতেই বলি, যারা ডিসিশন মেকিং এর জায়গায় বসে আছে, সে প্রত্যেকটা মানুষের একটু সেলফ রেট্রোস্পেকশন করা উচিত যে অ্যাকচুয়ালি যে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে। কারণ কি, যে মানুষটা তোমার সিনেমা এসে দেখছে না, সেই মানুষটাই কিন্তু ফোনে নেটফ্লিক্সটা দেখছে 150 টাকা দিয়ে। সো তোমাকে তুমি চাও কি না চাও, তোমার বাজেট থাক কি না থাক, ইউ আর কম্পিটিং উইথ নেটফ্লিক্স। হ্যাঁ, এইটা তো আমি কোন একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে বাংলার ওটিটি এত হিট না কেন, বা বাকি নেটফ্লিক্স। এবার আমার কথা হচ্ছে একটাই, এটা আমি বাকিদের বাইরের লোককে নিয়েও বলছি। আজকে 1,500 টাকা দিয়ে আমি একটা ওটিটি বাংলা নিলাম, 1,500 টাকা দিয়ে নেটফ্লিক্স নিলাম, বা 500-200 টাকা দিয়ে অ্যামাজন নিলাম। তুমি বলো, আজকে তুমি নেটফ্লিক্স বা অ্যামাজনে বা জিতে তুমি মনোজ বাজপেয়ীকে দেখবে না রাহুলকে দেখবে? আমার বাড়ির লোক মনোজ বাজপেয়ীকে দেখবে, বাইরের লোক কি বলবে? আমি নিজে দেখবো মনোজ বাজপেয়ী, কিন্তু কোথাও একটা আমাদের এই কন্টেন্টটা ভালো করতে হবে। এমন নয় যে বাজেটের ব্যাপার। আরে যারা আমরা দেখি না, আমি বলছি দর্শকের মধ্যে 100 জনের মধ্যে 90 জন মেকিংও বোঝে না, 90 জন বাজেটের ব্যাপার 99 জন বোঝে না। বলছি আমার পয়েন্ট হচ্ছে, যদি বাজেটই হয় 1960s বা 50s এ যখন সত্যজিৎ রায় পথের পাঁচালী বানিয়েছিল, if you adjust for inflation it comes up to 90 lakhs. if you adjust for তখনকার 90 lakhs, আজকের ডেটে 90 lakhs এ কি তৈরি হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি। শুক্রবার দিন ছবিটা যাচ্ছে, সোমবার দিন নিয়ে চলে আসছে, ঠিক আছে? কিছু লোকের রোজগার হচ্ছে, কিছু লোকের ইএমআই পেমেন্ট হচ্ছে, বাট ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে। একদম। সো আমাদেরকে অ্যাকচুয়ালি পড়াশোনাটা করতে হবে। আর যারা ডিসিশন মেকিং এর জায়গায় বসে আছে, আই হ্যাভ নো প্রবলেম ইন সেইং দিস, বিকজ আমার কিছু যায় আসে না। যারা ডিসিশন মেকিং বিং এ সিনেমা লাভার, আই ক্যান সে দিস, যারা ডিসিশন মেকিং এর জায়গায় বসে আছে, তাদেরকে সত্যিকারের সিনেমাটা নিয়ে পড়াশোনা করা উচিত। হ্যাঁ, আমি আজকে তুমি যদি নেটফ্লিক্সে কোনো প্রজেক্ট নিয়ে যাও, আমি তোমাকে একটা প্রসেস বলে দিচ্ছি। তুমি ধরো তুমি একটা প্রোডাকশন হাউস, তোমার কাছে একটা সুন্দর প্রজেক্ট আছে, তোমার কাছে টাকাও আছে, তুমি চাও নেটফ্লিক্স এটা গ্রিন লিট করবে, ওকে? ইউ গো টু নেটফ্লিক্স, তুমি যার সাথে কথা বলবে না, সে তোমার থেকে ডবল জার্নি সিনেমা করতে পারে। আর আজকে তুমি কোনো বড় প্রোডাকশন হাউস, আমি কারণ নাম নিচ্ছি না, এই প্রজেক্ট নিয়ে যাও, যে তোমার সাথে কথা বলছে তার যোগ্যতাই নিয়ে এটা নিয়ে কথা বলে। দ্যাট ইজ দ্য প্রবলেম, বিকজ উই হ্যাভ গটেন, জবের থেকে আমরা ঘরের মধ্যে ঢুকে গেছি ছবি নিয়ে, উই হ্যাভ স্টার্টেড টু সেলিব্রেট মিডিওক্রিটি। আর অন্যান্য প্রত্যেকটা জায়গা মিডিওকার জিনিসকে কেউ আর পাত্তা দিচ্ছে না। আজকে তুমি যদি নতুন একটা ছবি আসছে, ভিজুয়াল লেভেল করবে, একটা নতুন ছবি পোস্টার ট্রেলার, আমি জানি অনেক কেউ যদি স্নিপেটে দিতে পারে, হোয়াট আ ট্রেলার। আজকে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি আগে কিছুই ছিল না, একটা কেজিএফ এলো, শেষ হয়ে গেল। সেই ছেলেটা তুমি ভেবে দেখো লাস্ট 3-4 বছর কিছু করেনি, করার দরকার নেই। আজকের ডেটেও ও টক্সিক নিয়েও তখন ইন্টারভিউ দিচ্ছে, ওকে লোক এসে সবার শেষে জিজ্ঞেস করছে কেজিএফ চ্যাপ্টার 3 টা আসবে। সেম উইথ বাহুবলি, সেম উইথ মালায়ালাম, যে মার্কো যে মুভিটা বের, হোয়াট আ ফিল্ম,
টু গুড 40 কোটি ছবি ওটা সেটাই ইনফ্যাক্ট আমার কোথাও একটা মনে হয় না যে মানে আমরা নিজেদের এখানে এত বড় বড় কথা বলি কিন্তু আমরা কোথাও একটা নিজেরাই না নিজেদের ছোট করতে ব্যস্ত। আমি তোমাকে সিসিএল এর এক্সাম্পল দিয়েই বলছি। আমরা সিসিএল এর পার্টিতে এখানে বলিউড গান চলবে, হ্যাঁ সাউথের গান চলবে, আমাদের গান চলবে। দেখো আমরা কিন্তু সাউথের ভাষা বুঝি না এই গানটা শুনি, এটা সাউথের লোকেরাও জানে যে দে আর নট আন্ডারস্ট্যান্ডিং, তারা চালাবে। পাঞ্জাবি তো হিট আমরা জানি, সব পাঞ্জাবি গান আমরাও জানি না। ভোজপুরি গান চলবে, আমরা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে আমরা বাঙালি গান চালাও বলতে লজ্জা পাই। কেন? আমাদের আইডেন্টিটি ক্রাইসিস। কেন চলবে না ভাই? আরেকটা কথা তোমাকে বলি, এটা কি ভাবে আরো পিছনের দিকে চলে যাচ্ছে। প্রথমে পথের পাঁচালী ফ্লপ হয়েছিল, তারপরে কিছু ওয়েস্টার্ন লোকেরা যখন বলল ওফ কি ছবি, তখন আমরা নাচানাচি শুরু করলাম। সত্যজিৎ রায় কমার্শিয়ালি অ্যাকসেপ্টেবল কবে হলো? সোনার কেল্লা, হীরক রাজার দেশে, এইসব ছবিগুলো যখন জনপ্রিয় হলো তখন সত্যজিৎ রায় সোনার কেল্লা গেলে ওনাকে ভগবানই মানে। হ্যাঁ অ্যাবসলিউটলি। আমি ওই যখন আমি দেবী চৌধুরীর সাইনটা তখন আমি ওদিকেই ঘুরছিলাম। অ্যাবসলিউটলি, বিকজ ওই জায়গাটা ও পুরো ইকোনমিক সাইড করে রেখেছে। বেনারসেরও তাই, জয় বাবা ফেলুনাথের পর বাঙালি যে বেনারসে যাবে, ওই এখনো বিভিন্ন বাঙালি ওই ঘাটটাতে যাবে যেখানে মাছলি বাবা বসে ওই শুটিংটা হয়েছিল, এখনো যাবে ওই জায়গাটা। আমাদের কোথাও একটা আমাদের একটা প্রবলেম আছে যে আমি আরেকটা एग्जांपल দিয়ে বলছি যে নাইজেরিয়ান হলেই ভালো ফুটবল। দ্যাটস রং। আমি যত ফুটবল টুর্নামেন্ট করছিলাম, আমার বাবা একটা বিরাট ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করে, বা আমি খেলাধুলার দিক থেকে বলছি, তুমি দেখবে একটা টুর্নামেন্ট যেটা বড় টুর্নামেন্ট সেখানে 4টে বাঙালি প্লেয়ার খেলছে, 5টা নাইজেরিয়ান। কনসেপ্টটা হচ্ছে তুমি যখন খেলা দেখছো তখন দেখো তার মধ্যে একটা হচ্ছে রিসিভ করতে হয়। আমাদের আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স টিমে একটাও বাঙালি আছে, কিন্তু এইটা নিয়ে আমার একটা ডিবেট আছে। বাঙালি নেই না, এটা নিয়ে প্লেয়ার নিয়ে আমার একটা ডিবেট আছে, কারণ হয়তো আমি কন্ট্রোভার্সিয়াল কথা বলছি কিন্তু টু আ সার্টেন এক্সটেন্ট সেই ট্যালেন্টটাও মিসিং আছে। ইউ ডোন্ট নো নার্চার দ্য ট্যালেন্ট। আজকে তোমার মধ্যে র ট্যালেন্ট আছে, এত পলিটিক্স আজকে তোমার মধ্যে ধরো র ট্যালেন্ট আছে ক্রিকেট খেলা, ইউ আর গুড স্ট্রোকার অফ দ্য বল, ইউ উইল নট গেট দ্যাট পুশ। না, আমি যে বছর সিসিবি খেলি, আমি ফার্স্ট ম্যাচ 51 রানস 2 উইকেটস, সেকেন্ড ম্যাচ এগেইনস্ট খিদিরপুর, তখন খিদিরপুর সেকেন্ড ডিভিশন, আমি ফার্স্ট জানি। সেকেন্ড ম্যাচ তারাতলা মাঠে আমি 4 রানে যেটা হয় শুরুর দিকে আমরা বুঝি না, লেফট আর্ম স্পিনার ব্যাক করে দিয়েছি প্লান। আমি 8 ওভার বল করেছিলাম, 1 উইকেট 4টে মেটে, আমি 4 রান করেছিলাম বলে বিশ্বাস করো আমি 8 ম্যাচ ড্রপ ছিলাম। কেন? এমন নয় যে আমার থেকে বেটার পারফর্মার আছে, না, আমাদের কোচের ক্যাম্পেন ছিল। তো এইভাবে তো আমরা ট্যালেন্ট সেসব তো দেখেছি, সেসব আমি নিজে দেখেছি। দ্যাট ইজ ওয়াই আই স্টপ প্লেইং। আমি তার টাইমে আমি বিদেশ চলে গেলাম, বাট ওয়্যার অ্যাজ when I played abroad, আমি যখন বাইরে খেলেছি এসব কিছু ছিলই না, এসব কিছু ছিল না। ভাই ভালো খেলো টিমে। আজকে তুমি যদি এই যে নাইজেরিয়ানরা যে ভালো খেলে, আমাদের কলকাতা থেকেই পিছনে বেরিয়েছে। কিষাণু আজকে আর্জেন্টিনায় যদি জন্ম হতো, কি মাদার পর কিষাণুর নামটাই আসতো, ওরা খেলতো, ঠিক আছে। বাইচুং এখান থেকেই এসেছে, গ্রেট মানে ইন্ডিয়ার গোট, সেটা আমি অনেক ফুটবলারদের ক্লোজলি দেখেছি, ওদের মানে চিনি, তাই আমি বলছি মানে আমাদের ওইটাই চলে এসেছে যে নাইজেরিয়া ভালো ফুটবল, ওরা দৌড়াতে পারে বলে। সেটা তো হাজার হাজার নাইজেরিয়ান প্রত্যেকটা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের বাইরে দাঁড়িয়ে আছে ট্রায়ালের জন্য। কটা বেরোবে ওখান থেকে? অনরি কটা বেরিয়েছে, বা কটা জিদান কে ড্রগবা কটা বেরিয়েছে, স্যামুয়েল এটো কটা বেরিয়েছে, বেরোয়নি। সো ওই সারা তো পায়ে তো বল থাকবে ভাই, তো 2 মিনিট 90 মিনিটের মধ্যে, এবার ওই 2 মিনিটে তুই কি করবি, তোর উপর ব্যাপার। দ্যাট ইজ দ্য ব্রিলিয়েন্স। তো ওইখানে আমি সিনেমার ক্ষেত্রেটা বলছি যে পিপল হু আর অ্যাকচুয়ালি সিটিং না, হু হ্যাভ দ্য রিসোর্সেস টু ডু সামথিং। যেরকম আমি রিয়েলি শিবুদাকে রেসপেক্ট করি। কেন রেসপেক্ট করি? শিবুদা আমার মনে হয়, উইদাউট বিং ডিসরেসপেক্টফুল টু এনি পারসন, শিবুদা হ্যাজ ক্র্যাকড ইট। শিবুদা ক্র্যাক করে দিয়েছে। শিবুদা জানে, ওটা ধরে দিয়েছে। শিবুদা জানে যে মাংসটা রান্না করার জন্য কতটুকু মশলাপাতির এক্সাক্ট অ্যামাউন্টটা শিবুদা জেনে গেছে। শিবুদার একটা ইন্টারভিউতে শিবুদার দারুণ কথা বলেছে, which stuck with me, is that কি সিনেমা তৈরি করা একটা জোয়া। তুমি কোনোদিন কোনো রকম সব ব্যবসায় তুমি একটা রেভিনিউ মডেল পেয়ে যাবে, সিনেমায় তুমি রেভিনিউ মডেল পেতে পারো না, পসিবলি না। কারণ এটা মানুষের পারসেপশন, ভালো লাগতে পারে না ভালো লাগতে পারে।
আমার এটা ভালো লাগছে, আমার ওটা ভালো লাগছে। তো তুমি তোমারই কারোর জন্য তোমার অ্যাজ অ্যান অ্যাক্টর তোমাকে জিজ্ঞেস করছি, তোমার ধরো কোনো কাজ কারোর পছন্দ হয়েছে, তোমার কোনো কাজ কারোর পছন্দ হয়নি, এবার যাদের ধরো পছন্দ হয় ট্রোল হয় যা হয় যা সোশ্যাল মিডিয়ার এখনকার সিচুয়েশন, তো তুমি হেটারদের সাথে কিভাবে ডিল করো? সোশ্যাল মিডিয়া নিয়ে বলি সো কল্ড এখন নেটিজেন্স বলছো তো আমি দেখো ট্রোল যতক্ষণ হেলদি হচ্ছে আই এম ওকে, পার্সোনাল হয়ে গেলে আমার আমি মানে এই ব্যাপারে খুব ম্যাচিউরড বলবো। আমার রং রুট মুভি ফার্স্ট গান কি করে তোমায় বলবো গানটা রিলিজ, তো সবার মাথায় থেকে আবে এই গানটা বেরোয় শাহরুখ খান বেরোলেই শাহরুখ, তো তখন গানটা বেরোলো। এবার তোর ইনস্ট্যান্ট যেহেতু এসবিএফ মিউজিক ছিল তো অনেক ভিউজ হলো, হেনাতে হচ্ছে, তো সেখানে অনেকে ভালো লিখলো, এইটা আবার হিরো হিরো এ চলবে না। তখন না আমি একটু ডিপ্রেশনে যাচ্ছে, না কি হলো কি হলো। তারপর আমি বিশ্বাস করে 3-4 দিন পর বুঝলাম সবাই আমাকে ভালোবাসবে এটা তো হতে পারে না, সবার আমাকে ভালো লাগবে এটা তো হতে পারে না। আজকে তো খেলার আলোচনায় বা সিনেমার আলোচনায় অনেকে শাহরুখ খানকে ভুল বলছে, আরে মারলান ব্র্যান্ডোকে ভুল বলছে, কেউ মারাদোনাকে তর্ক করছে, কেউ সচিনকে নিয়ে তর্ক, তো আমি কে ভাই আমাকে বাজে বলবে? তো এইটা আমি খুব আগে বুঝে গেছিলাম। এবার ট্রোলস নিয়ে যেটা হচ্ছে না, যারা এই ফেক প্রোফাইল বানিয়ে ট্রোল করে তারা কাজ, হ্যাঁ তাদের এবার সকালবেলা উঠে যদি আমি দেখি আমি শাহরুখ খানকে কিস্তি দিয়ে দিতে পারি, যে কিছুই করেনি জীবনে, তার তো ওটাই অ্যাচিভমেন্ট ভাই, আজকে শাহরুখ খানকে কিস্তি দিই। শাহরুখ খান ইন্টারভিউতে বলেছিল তো এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট সেলফি, ইটস অল অ্যাবাউট সেলফি, কিচ্ছু নেই। তো এদের প্রবলেমটা হচ্ছে এরা ট্রোল করো ভাই, আমার কাজ ভালো লাগেনি তুমি ট্রোল করো, কিন্তু তুমি পার্সোনাল হয়ে যাবে, আমার প্রবলেম। আর আমি বিশ্বাস করো কমেন্টস দেখি, প্রীতি দেখে, ওইগুলো নিয়ে খুব বদার্ড হয়ে যায়। যে ইনফ্যাক্ট আমার মেয়ে হয়েছে, সে কিরকম হয়েছে, মেয়েটা এখন সোশ্যাল মিডিয়া সেন্সেশন, এখন ও যা হচ্ছে মিলিয়ন হয়ে যাচ্ছে, তাই জন্য এখন ভিডিও কমিয়ে দেওয়া হবে। প্রীতিকে বলেছে যে বাইরে থাক, বাচ্চা 5-6 মাসের বাচ্চা নিয়েও প্রবলেম। প্রথমে যেমন বাড়ির লোক বলে 6 মাস আগে কেন দেখাচ্ছে না, ওকে বাজে হোক, আরে ভাই আমার বাচ্চা বাজে হোক ভালো হোক সুন্দরী হোক কুৎসিত, আমি বুঝবো তো ভাই কার কি প্রবলেম আছে ভাই। আজকে আমার বাচ্চা খুব বাজে ভাবেই বলছি, আজকে আমার বাচ্চা আমার মেয়ে আয়রা খুব বাজে দেখতে, ওরা ভাই আমার গাড়ি আমার বাড়ি আমার এসি আমার টিভি আমার টাকা ও ভোগ করবে না শ্যামল বাবুর মেয়ে ভোগ করবে, আমার নাই ভোগ করবে ভাই, তো আমার প্রবলেম দেখ। ঠিক ঠিক ঠিক, আমার কথা তুমি আমাকে বলো না ভাই, তুমি আমার ফ্যামিলিকে নিয়ে কেন বলছো? ইনফ্যাক্ট আজকাল তো লোক মা বোনকেও ছাড়ে না, বিরাট কোহলিকে ছাড়ে না, আমরা সেটাই, আমরা তো কেউই না। তো আমার এখন আমার এটা মজা, একটা লোক ইউটিউবে এসে বলছে বিরাট কোহলি যখন একটু ইয়েতে ছিল ব্যাচ পজিশনটা ঠিক নেই, তাই বাংলা বলে আমি বললাম, আমি তখন আমার ভাবলাম কমেন্টটা করে আপনার হেডটা পজিশনে নেই, আপনি এমন একটা মানুষকে বোঝাচ্ছেন যে সচিন টেন্ডুলকারের পর গোটা ইন্ডিয়ান ক্রিকেটটাকে একা হাতে কাঁধে করে লোকের এখন হাতে ফোন এসে না আমি ভাবে ওটা কিছুই না, এটা কুল সাজারি। আমি তোমাকে বলছি আমি আর প্রীতি লিফটে করে যাচ্ছি সিটি সেন্টার 2, তো হঠাৎ করে একটা যেটা হয় আমি বলবো গ্রামের লোকেদের মন এখন অনেক ভালো শহরের থেকে। তাই একজন বলছে পাশের ছেলেটা সিরিয়াল তুই দেখিস নাকি, বলো আমি এসব দেখি না, হতেই পারে, আমার তাতে কোনো প্রবলেম নেই ভাই। ও কি করছে, আবার ধরো আমরা 4 তলায় যাবো বা 3 তলায়, ও গ্রাউন্ড ফ্লোরে একবার B2 তে একবার বললো B1 এ, সব কনভারসেশন মেইনটেইন একটু অকওয়ার্ড। তাই শোন না তুই সিরিয়াল দেখিস নাকি, তো আমি সব দেখি, আবার বলছে। এবার লাস্টে আমি বাদলে বাবু তুমি কি করো, আমি চুল কাটি না কি তুমিও জ্ঞান দেবে, তুমি দেখো না আমিও দেখি না, চারবার করে লিখতে চাইছে করে অ্যাটেনশন পাওয়ার জন্য চাইছে কি, এরকম প্রবলেম আছে। মানে একটা কাজে মনে আমি কি অ্যাক্টিং করে ভুল করলাম মনে হয় এটা, হ্যাঁ কারণ কিছু লোকের আমি তখন দেবী চৌধুরী বা ভাগ্যলো কি করি রাস্তা আউটডোর শুট হচ্ছে না, দেবী চৌধুরী শীতকালী নদীর আছে, কিরম লোক থাকে, একটা লোক এলো আপনি কি করেন, অ্যাক্টিং করি কাকু, এটা কি সিরিয়াল হচ্ছে দেবী চৌধুরী, ও আচ্ছা আমি দেখি। তো প্রথম কথা দেবী চৌধুরী তুই দেখিস আমাকে চিনিস না হতে পারে, তো প্রথমটা ম্যাকামো বাদ দি, সেকেন্ড আর কি করো, আর কি মানে শুটিং ছাড়া তো আরো তো কিছু করতে হবে, আর কি টাইম আর সংসার চালাও কি করে, কি কেস সংসার তো
না দেখো মানে অন্তত মাসে 1 লক্ষ টাকা তো রোজগার করতে হবে সংসার চালানো, মানে ওনার ক্রাইটেরিয়াটা 1 লক্ষ। হ্যাঁ আমি বেশি করি, বেশি করো একটা ছবি নেবো, মাঝে কিন্তু কোনো কাট নেই, আমি একদম আনফিল্টার্ড বলি হ্যাঁ নেই, হয়ে গেল। ওরা তাহলে কম করে, তখন তো অনিমাদি সুদীপ্তা দিয়ে গেছে, আমার 4 গুণ করে। কি বলছেন একটা ছবি নেবো, ওই একে তুমি পাগল বলবে না কি বলবে? ও প্রথমে বললো কি করো, তারপরে বললো আচ্ছা আমি তো এটা দেখি, তা দেখি বললে আমাকে জিনিসটা হতে পারে না। তো যে কোনো একটা এরকম অদ্ভুত অদ্ভুত কিছু লোক এসে বললো আমি তো দেখি না, আমি দেখেছি আপনার এই এপিসোড। তাহলে বলছিস কেন ভাই? আমি যেরকম ডে 1 থেকেই বলি যে আমি দেখি না। হ্যাঁ আমার তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, আমি সব সময় এটা সবাইকে বলি চয়েসের উপর ভাই, আমি শাহরুখ খান নই, অমিতাভ বচ্চন নই যে আমাকে দেখতে হবে, আমাকে চিনতে হবে। যারা দেখে আমি তাদেরকে রেসপেক্ট করি আমার তরফ থেকে, যারা দেখে না তাদের ভালো লাগে না, দেখে না, বা হয়তো সময় হয়ে ওঠে না, দেখে না, সেটা হতে পারে। যদি পার্সেন্টেজ অফ পিপল নট ওয়াচিং বেশি হতো তাহলে তো চলতো না, সিরিয়ালটা থাকতো না। যেহেতু খুব ফ্রিঞ্জ কম মানুষ দেখে না, ম্যাক্সিমাম লোকই দেখে। এটা কিভাবে আমরা বুঝতে পারি? তোমরা যখন কোনো মাচা করতে যায়, ঠিক আছে, তখন পাগলের মতন লোক ছুটছে, এইসব হচ্ছে, তোমরা একটা গান করলে বা একটু ক্রাউড ইন্টারঅ্যাকশন হলো, এইসব হলো, ঠিক আছে, সামনে পোজ নিয়ে চলে এলে, তো এই ব্যাপারটা ওই যে ইউফোরিয়াটা যেটা থাকে, কোথাও একটা আমার মনে হয় যে দেখো আমরা তো আমি বলছি, আমি কেউ বলতে পারবে না আমি কাউকে ডিসরেসপেক্ট করছি। যে সাকসেসফুল সে ভুল হতো, আমি নিজেকে সাকসেসফুল বলছি না, যে আর্টিস্ট সাকসেসফুল, যেরকম অনেকেরই সমস্যা এ পারে না, আরে ভাই ও না পেরে যেটা করেছে তুই পেরে কি করলি না? ফ্যাক্ট, ইউ কান্ট আর্গিউ উইথ দ্যাট। যে সাকসেসফুল সে ভুল হতে পারে না, আমি সাকসেসের সাথে আর্গিউ করতে পারবে না। আজকে কেভিন স্পেসি সেক্সুয়াল অ্যাসল্টে ধরা পড়লো, বাট ইউ ক্যানট সে দ্যাট ইজ নট আ গুড অ্যাক্ট। হ্যাঁ একদমই তাই। রাজা হাউস অফ কার্ডস দেখলে মাথা চলে আসবে। কি হবে? আমি আমাদের ইন্ডাস্ট্রি একটা বিগ শট কে নিয়ে আমাদের সিনিয়রের সাথে একবার ঝগড়া হয়েছিল, ও পারে না হ্যাঁ না তাই না, তো আমি অনেক দিনই শুনছিলাম, তো তারপরে শুনতে একদিন আমার এইটা খুব বাজে লাগে যে ভাই আমি বললাম ও পারে না তুমি পারো, হ্যাঁ কি বলবো, তুমি মানে বাজে ভাষাতেই করে তুমি পেরে কি করবে, যেটা ও না পেরে করবে তো ও পারলে কি করবে? ফ্যাক্ট। তুমি বলো না বস, তুমি এখানে পার্টির জন্য দৌড়াচ্ছ, ও একটা লাক্সারি কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তোমরা দুজন এক নও, তুমি ক্রাফট আলাদা হতে পারে কিন্তু ও সাকসেসফুল, তুমি ওকে ভুল বলতে ইউ কান্ট আর্গিউ উইথ সাকসেস। দিনের শেষে ভাই ওকে দেখতে বেশি ভিড় হয়, ও পরস্কার। একদমই তাই। আমরা এই পার্টিকুলার জিনিসটাতে অনেক মানুষ বলে না জানে না, এটা বুঝছে না, ওটা বুঝছে না। আরে ভাই ও তো সেই জায়গায় না বুঝেই তো জায়গায় চলে গেছে, এটা খুব ভালো কথা। না বুঝেই তো সেই ইয়েতে চলে গেছে। ইনফ্যাক্ট আমাকে যদি তুমি ইনিশিয়ালি বলো আমি কি অ্যাক্টিং পারতাম, দারুণ না পারতাম না ভাই। আমি গালাগালি খেয়ে থেকে যতটুকু শিখেছি ওইভাবেই শিখেছি। তো হঠাৎ করে এখন যদি আমার সিনিয়র হোক জুনিয়র হোক যে এসে যদি বলে তোর অ্যাক্টিংটা তুই হয় না, ভাই না হলেও যাতে করেছি তো। আমার ইএমআই বিল কেউ দেয় না, আমার গাড়ির বিল কেউ দেয় না, আমার গাড়ির তেলও ভরে না, আমার ফ্ল্যাট নিয়েছি তার ইএমআই ও কেউ দেয় না, ওইটুকু আমি করেছি ভাই, না পেরেই করেছি, পারলে কি করতাম তাহলে? এটা মানে আমি আমাদের সিনিয়রের সাথেই এটা নিয়ে তর্ক হয়েছিল, দেখো আমি শাহরুখ খানের মতন হয়তো 100টা বক্সে, মানে এটা বাজে ভাষায় আমি বক্স বলছি, 100টা বক্সে টিক দিই, তোমাদের মতন 20টা 10টাতেও টিক দিই, একটাতে দিয়েছি তো, আমাকে ওই একটা রেসপেক্টটা প্লিজ দাও, আমার এই সেলফ রেসপেক্টটা খুবই। আমি কোনোদিন আর্গিউ করি না যে আমি বিরাট আর্টিস্ট বিরাট স্টার, না, যারা আমাকে চেনে তারা জানে না, আমি ভাই আমার জব করি, আমার এটা ভালো লাগে, আমার প্যাশন, আমি যাই শুটিং করি, টাকা পাই, লোক আমাকে ভালোবাসে, কেউ বাসে না, আমি হ্যাপি সেটা নিয়ে। আমাকে তুমি ছোট করতে পারো না, মানে আমি তুমি হতে পারো শাহরুখ খান, আমি তোমাকে রেসপেক্ট করছি, আমি বলছি না আমি যখন তোমাকে রেসপেক্ট করছি তুমি আমাকে ফুল রেসপেক্ট দাও, যেটুকু আমি ডিজার্ভ করি, যেটুকু করি। আমি বলছি যে চেয়ার ছেড়ে দেওয়ার জন্য না ভাই, আমি ওরকম ছেলেই নই। এটা একটা প্রবলেম হয়ে গেছে এখন আমার মনে হয় যত লোককে আমি চিনি আমাদের যে এই ওকে ছোট করতে ব্যস্ত, কেউ বলে না ভাই সাবাস, ক্র্যাব মেন্টালিটি, ঝুড়ি থেকে বেরোতে দেবো না, এই ঝুড়ি দিয়ে তুমি বলো না, আমাদের এত বন্ধু বান্ধব আছে, আমাদের এত প্রজেক্ট বের হয়, তুমি দেখো আমাদের নিজেদের বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় কতটা বলি ভাই ও কাজটা আসছে দেখ, বলি
তুমি অন্য যে কোনো ইন্ডাস্ট্রিতে যাও সবাই সবার সবাই বলছে, সবাই বলছে। এখন সবাই হিংসুট হয়ে গেছে। তো যাই হোক, ইট ইজ আ ভীষণ একটা দারুণ কনভারসেশন হলো। We have covered cricket, we have covered acting, we have covered television, we have covered film. Hopefully আমরা তুমি কোনো ফিল্ম আসছেই তোমার? হ্যাঁ হ্যাঁ, কাজ চলছে, so we will see you in দুটো কাজ চলছে। we'll see you in the cinema, and it was great having you. আর আশা করি তোমার ডেবিউ পডকাস্টটা ভালোই হবে। খুব ভালো, আমার I have enjoyed a lot. We have enjoyed a lot, okay, and it was great having you over, and we are obviously going to do another episode. Sure. সেটা only on cricket হবে, not like Okay. এটা more interesting, ঠিক আছে? So thank you guys, Thank you and so much. like, share and subscribe, and please comment if any you guys want to improve whatever's going on. So thank you. Thank you so much. Thank you.